কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি মোটামুটি ভালো আছি, সুস্থ আছি। ব্যাক পেন একদম বিন্দু মাত্র কমেনি, কিন্তু আমার ব্যথা, আমার কষ্ট জাহির করতে চাই না এবং জাহির করবও না। ভিডিওর মধ্যে কোনো এফেক্টই ফেলতে দেবো না আমার কষ্টটা। যাই হোক, শারীরিক কষ্ট প্রচুর আছে, চলছে, এটা বাদ দিলাম। আমরা যখন কন্ট্রোভার্সি জন্যে কন্ট্রোভার্সিটা প্রথম শুরু করতে আসলাম, কন্ট্রোভার্সি করতে আসলাম, আমাদের কি উদ্দেশ্য নিয়ে আমরা কন্ট্রোভার্সি করতে এসেছি, এই মুহূর্তে দাঁড়িয়ে সবাই কিন্তু হচপচ করে ফেলেছে। বুঝতে পেরেছ? এখন তারা নিজেদের ওই কী ধারণা নিয়ে আমরা কন্ট্রোভার্সি করতে এসেছিলাম সেটা ভুলে গিয়ে এখন শুধুমাত্র কিভাবে আমরা কন্ট্রোভার্সি জোন থেকে মার কাট করে টাকা ইনকাম করব সেই উদ্দেশ্য নিয়ে এগিয়ে চলেছে। কন্ট্রোভার্সি জন্য প্রথম যখন আমরা সবাই কন্ট্রোভার্সি করতে এসেছিলাম, সবাই কিন্তু একটাই উদ্দেশ্যে এসেছিলাম যে এখানে দর্শক ঠকানো হয়, এখানে দর্শকদের বোকা বানানো হয়, দর্শকদের ইমোশনস নিয়ে খেলা হয়। বড় বড় ব্লগাররা তাদের ভিডিওর মাধ্যমে, ব্লগিংয়ের মাধ্যমে দর্শকদের ঠকিয়ে তারা ইনকাম করে। আমরা কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তখনই এসেছি, আমি তো অনেক পরে এসেছি, এবং যারা আগে এসেছে তারা এইভাবে এই কারণেই এসেছে যে দর্শক ঠকানো চলবে না। মানে আমরা একটা ভালো কাজ করব, সমাজের জন্য ভালো কাজ করব, সাথে তার সাথে আমার ইনকামটা, দেখো ভালো কাজের সাথে সাথে ইনকামটাও আসে, সে কাজে তো তুলনাই হয় না, তাই না? এই উদ্দেশ্য করেই কিন্তু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার এখানে কন্ট্রোভার্সি চ্যানেল খুলেছে, এবং দর্শক যাতে না ঠকে, দর্শক যেন বোকা না হয়, দর্শককে যেন বোকা বানানো না হয়, মিথ্যেচারিতা না করা হয়, দিনের পর দিন দর্শকের মাথায় কাঁঠাল ভেঙে যাতে খাওয়া না হয়, সেটাই আমরা করতে এসেছিলাম। কিন্তু বর্তমানে আমরা নিজেরাই দর্শক ঠকাচ্ছি, বর্তমানে নিজেরাই দর্শককে বোকা বানাচ্ছি, বর্তমানে নিজেরাই দর্শকদের উল্লু বানিয়ে দর্শকের মাথায় কাঁঠাল ভেঙে খেতে বসেছি। আমরা কি করতে এসেছিলাম, আমরা কি করছি টোটাল ভুলে গেছি। আচ্ছা, আজকে আমি একটা ছোট্ট রিল দেখলাম, সেটা হচ্ছে পমপমের রিলের মধ্যে শুধু হাসলো। হাসির কারণটা তুই ভালো মতনই বুঝতে পেরেছো, যারা যারা বোঝার তারা ঠিকই বুঝতে পেরেছো, কিন্তু সব হাসি যে অরিজিনালি যে হাসি হবে তা নয়, কিন্তু বুঝতে পেরেছো, তা নয়। আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আমার যদি গানের গলাটা ভালো হতো না, একটা গান করতাম, কিন্তু আমি গান তো করতেই পারবো, আমি বাথরুম সিঙ্গার, আমি গান করতেই পারবো, কিন্তু আমি চাই না আমার গানের দরুন তোমরা যেখানে যেখানে রয়েছো সেখান থেকে উল্টে পড়ে যাও, মাথা ঘুরে পড়ে যাও, অজ্ঞান হয়ে যাও। আমি চাই না তোমাদের কোনো ক্ষতি হোক, সেই জন্য আমি এই মুহূর্তে দাঁড়িয়ে গান করছি না। কিন্তু এই গানটা খুব করার ইচ্ছে ছিল আমার, যে ইতনা কিউ মুস্কুরা রহে হো, বুঝতে পারছো? টোটালটা আমি বললাম না। এই যে হাসির পেছনে যে অরিজিনাল সত্যি কথাটা রয়েছে, সেটাকে ছুপানোর জন্য, লুকানোর জন্য ওই হাসির একটা রিল আমাদের পম কিন্তু এখানটায় পেশ করেছে, এবং সেই পেশ করাতে কিছু দর্শক, কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার সাব্বাস করে বলছে। যাই হোক, বাদ দিলাম সেই কথাটা। এবার আসি পম এবং মারুর কমিউনিটি পোস্ট নিয়ে কালকে আলোচনা করেছি, এবং আজকে সকালবেলা সুতপা, মানে তোমরা আগামীকাল ভিডিওটা পাবে, কিন্তু আমি তো আগের দিন রাত্রেবেলা করছি। আজকে সকালবেলা সুতপা একটা ভিডিও দিয়েছে, সেখানে পুরোপুরি ক্লিয়ার করে দিয়েছে কেন ওদের জ্বালা ধরেছে। সেই জ্বালার কারণটা আমরা মোটামুটি যারা যারা বোঝার দরকার তারা কিন্তু মোটামুটি বুঝতেই পেরেছি জ্বালাটা কেন ধরেছে, কারণ অরিজিনাল সত্যি কথাটা বেরিয়ে এসেছে বলেই তো জ্বালাটা ধরছে। দেখো, আমার কথা কে কি বললো সেটা পরের কথা, আমার সন্তানের মঙ্গল কামনার দায়িত্ব কিন্তু আমার পরিবারের সন্তান, আমার বংশের সন্তান, আমার সন্তানের মঙ্গল কামনার করা আমার একমাত্র উদ্দেশ্য। কে কি বলবে, কে কি বলছে, কে কি বলছে না, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমি আমার সন্তানের মঙ্গল কামনা করব। আমি একটা হিন্দু বাড়ির বৌমা, এবং হিন্দু বাড়ির একটা ছেলেকে বিয়ে করেছি, মানে হিন্দু বাড়ির ছেলেরই ওয়াইফ, এবং সেই বাড়ির বৌমা, সেই বাড়ির সন্তান এসেছে, এবং সন্তানের প্রথম খুব খুব গুরুত্বপূর্ণ একটা নিয়ম, একটা রিচুয়ালসের মধ্যে পড়ে হচ্ছে এই 6 ষষ্ঠী। এই মুহূর্তে দাঁড়িয়ে দেখলাম মারিয়া একটা লাইভ করছে,
সেই লাইভের মধ্যেও দর্শককে ঠকিয়ে যাচ্ছে, সেই লাইভের মধ্যেও দর্শককে বলে যাচ্ছে যে হ্যাঁ আমি ৬৬ করেছিলাম, হ্যাঁ আমি ৬৬ করেছিলাম। আচ্ছা, দর্শকরা কি এতটাই বোকা? দর্শকরা কি কিছুই বুঝতে পারছে না? হ্যাঁ, দর্শকরা নিজেরাই বলছে ৬৬ কি করেছিলে, ও আবার লাইভের মধ্যে এসে আবারও মিথ্যে কথা বলছে, হ্যাঁ আমি ৬৬ করেছিলাম, আবারও মিথ্যে কথা বলছে। তারপরে দর্শকরা বলছে তাহলে নাম কি রাখলে? নাম আমি ঠিক করিনি। এবার তোমরাই বলো, তোমরাই বলো আমরা নাম কবে ঠিক করি? কবে ঠিক করি? ৬৬ দিন ঠিক করি, প্রদীপ দিয়ে, ঘিয়ের প্রদীপ দিয়ে কিন্তু আমরা নাম ঠিক করি ওই ৬৬ দিন। ৬৬ দিন বাচ্চার ভাগ্য লেখন হয় আমাদের কথা হিসাবে, আমরা মোটামুটি যেটা শুনে এসেছি এবং আমরা যেটা করে এসেছি। সেদিনকার বাড়িতে ঘট বসিয়ে পুজো হয় ৬৬ দিন, সেদিনকার রিচুয়ালস হয়, পুরো ঘরে হরে কৃষ্ণ হরে রাম লেখা হয়, পুরো ঘরে রাতভর মাকে জেগে থাকতে হয়। দেখো আমার সন্তানের সময় আমরা যেটা করেছি, ৬৬ দিন আমি তো দুদিনই, মানে দুবার, আমার 4 দিনের দিন ছুটি হয়েছে, কারণ দুবারই আমার পেস্টিং হয়েছে। 4 দিনের দিনই আমাকে রেহাই দিয়ে দিয়েছিল। বাড়িতে এসে রীতিমতো নিয়ম করেছি আমরা। কি করেছি? ঘরে অনেকে ঠাকুরমশাই ডাকে এবং অনেকে ঠাকুরমশাই ডাকে না, আমাদের 21 দিনে ঠাকুরমশাই ডাকে, মানে পুরোহিত মশাই ডাকে আর কি। তা ৬৬ দিন ঘরে ঘট বসানো হয়, ঘট বসিয়ে সেই ঘরটাকে করে তারপরে নাম, যে যেরকম নাম, দাদু মানে আমার মানে বাচ্চার ঠাকুরদা, ঠাকুমা, দিদা, মাসি, মেসো, মামা, আমার নাম, আমার হাজবেন্ড, যে যেরকম নাম দেবে সে সেরকম নামগুলোকে কাগজে লেখা হয় এবং ঘিয়ের প্রদীপ দেওয়া হয়। অতগুলো ঘিয়ের প্রদীপ দেওয়া হয়, যেই প্রদীপটা শেষ অবধি জ্বলে, যেই নামের মানে প্রদীপের নিচে নামের কাগজগুলো রাখা হয়, যেই প্রদীপটা সব থেকে বেশি জ্বলবে এবং যেই নামটা থাকবে শেষ অবধি সেই নামটাকে সিলেক্ট করা হয়। তাহলে নাম তো ৬৬ দিনে সিলেক্ট হয়। তাহলে এখনো এই মুহূর্তে দাঁড়িয়ে মারু জানেই না ৬৬টা কি, মারু জানেই না যে ৬৬টা কেন করা হয়, জানেই না। ও জানেই না যে ৬৬ দিন যে নাম লেখা হয়, নাম ভাগ্য নির্ধারণ করা হয় বাচ্চার। তাহলে ক্ষতিটা কার করলো মারু? মারু কি নিজেদের কাছটাই রয়ে গেছে, নাকি মারু তার হাজব্যান্ডের কাছটায় গেছে, নাকি হাজব্যান্ডের কাছ থেকে সে নিজের মনে করছে? একটা সন্তান জন্ম দিয়েছে, হিন্দু ঘরের একটা সন্তান জন্ম দিয়েছে সে, তাহলে তার নিয়মকানুন সে করবে না? যখনই এই কথা বলা হয়েছে তখন ও ভেবেছে এইবার তো আমার পর্দা ফাঁস হয়ে গেল, দর্শক তো ঠকিয়ে এসেছি আমি, দর্শকদের তো মিথ্যা কথা বলে এসেছি, দর্শকদের ইমোশনস নিয়ে খেলে এসেছি। কিন্তু সুতপা যে শুধুমাত্র ভিডিও করছে, কোনো ভেতরের খবর নয়, শুধু ভিডিও করছে, সে ভিডিও দেখে আমার কথা শুনে, পমপমের কথা শুনে বলে দিচ্ছে আমাদের বাড়িতে ৬৬ হয়নি। সেই জায়গাটাতে ঘা লেগেছে বলে ওই ধরনের একটা কমিউনিটি পোস্ট এসেছে এবং ওই পোস্ট দেখে কিছু মানুষ এমনভাবে নাচানাচি করছে যে বললাম গতকালকে ভিডিওতে, মনে হয় বিশ্ব জয় হয়েছে, মনে হয় যেন ওয়ার্ল্ড কাপ পেয়ে গেছে ওয়াইটিতে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার, মানে বিশ্ব জয় করে ফেলেছে, এরকম একটা হাবভাব তাদের মধ্যে। আমি প্রথমেই বললাম সন্তানের মঙ্গল কামনার উদ্দেশ্যে এই কাজটা করা হয়, মা ষষ্ঠীকে আহ্বান করা হয়, প্রচুর নিয়ম থাকে, এক একজনের তো এক এক রকম নিয়ম থাকে, আমাদেরও প্রচুর নিয়ম আছে। তাহলে সেই নিয়মগুলো কোথায়? ছোটোর থেকে ছোট কাজ যখন মারু ক্যামেরা বন্দি করে, তাহলে এত সুন্দর একটা রিচুয়ালস ক্যামেরা বন্দি করে একটা ব্লগ কেন ছাড়লো না? এখানেই তো প্রশ্নটা আসে যে ঘরের মধ্যে হরে কৃষ্ণ হরে রাম লিখেছে, আমরা চারপাশে আটকাই, সব কিছু করি, ঘট বসাই, পুজো করি, এগুলো কোথায়? ওগুলো তো একটা ব্লগিং হতে পারতো, ব্লগের একটা পার্ট হতে পারতো, এতটুকু হলেও তো ব্লগের একটা পার্ট হতে পারতো। কিন্তু আমরা কি দেখেছি কোনো একটা পার্ট মারুর ব্লগের মধ্যে যে না আজকে আমার ৬৬ হচ্ছে, আজকে আমার সন্তানের ভাগ্য মা ষষ্ঠী লিখন করবে, আজকে তার ভাগ্য নির্ধারণ হবে, আজকে তার কি নামটা
মানে কত মানে যত দূর যাবে, প্রদীপটা তো এমনিতে সারা রাতই প্রদীপটা জ্বলে, একটা বড় প্রদীপ থাকে সেটা সারা রাতেই জ্বালাতে হয়, অন্ধকার রাখতে হয় না ঘর, এবং সেই সময় মাকে সারা রাত জেগে থাকতে হয়। আমার মা আমাকে কোনো ঘুমোতে দেয়নি, আমিও জেগে থাকতাম, আমার মাও জেগে থাকতো, জানি ওই সময়টা প্রচুর ঘুম পায়। আমি হয়তো বসে বসে চোখ বন্ধ হয়ে যাচ্ছে, মা আমাকে গালের মধ্যে থাপ্পড় দিত, ঝাঁকিয়ে দিত যে ঘুমাবি না। ৬৬টির দিন মাদের ঘুমোতে হয় না, মাদের জেগে থাকতে হয়। মা বাচ্চাকে কোলে নিয়ে জেগে থাকা, বাচ্চাকে পাশে নিয়ে জেগে থাকা, বাচ্চাকে আলাদা রাখাও যায় না, বাচ্চাকে ছাড়াও যায় না। ৬৬টির দিন একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে গুরুত্বপূর্ণ বিষয় তার বাচ্চার ভবিষ্যতের জন্য বা বাচ্চার ঠাকুরের আশীর্বাদ, প্রথম বাচ্চার কোনো রিচুয়ালস, সেটাই যখন তার মা বাবা করছে না এবং সেটা যখন কেউ ধরিয়ে দিচ্ছে, তখন সে হয়ে যাচ্ছে তাদের চোখে খারাপ, কারণ দর্শক ঠকাচ্ছে, দর্শকদের মিথ্যে কথা বলছে, দর্শকদের দিনের পর দিন দর্শকের মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছে, ইনোসেন্ট মুখ করে দর্শকদের মাঝখানে এসে ইনোসেন্ট মুখ দেখাচ্ছে। কেন দেখায়নি যে বাজারের ব্যাগটা নিয়ে বাজার গেলে পরে সেটা দেখায়, সেটা পর্যন্ত দেখায়, এবং ম্যান্ডির বাড়িতে বাথরুম পরিষ্কার পর্যন্ত তাকে করতে দেখেছি, সেই সব সিনও যখন তার কোনো আপত্তি ছিল না, করতে দেখেছি আমরা, তাহলে এত বড় একটা সুন্দর রিচুয়ালস, এত সুন্দর নিয়ম, এত সুন্দর একটা অনুষ্ঠান কেন দেখানো হলো না? এটা নিয়ে মানুষ প্রশ্ন তুলবে না? না, এটা নিয়ে এখন মানুষ প্রশ্ন তুলবে না, মানুষ জানলেও প্রশ্ন তুলবে না। তার কারণ এটা নিয়ে প্রশ্ন সুতপা তুলেছে, এবং সুতপার বিরুদ্ধে যেতে হবে বলে ওই অনিয়ম কিছু কারবারকেই তারা নিয়ম বলে চালিয়ে দেওয়া হচ্ছে। এখন অনেক কিছু বেরিয়ে আসবে, অনেক কিছু বলা হবে, হয়তো বলেওছে মানুকে সাপোর্ট করে হয়তো অনেক কিছু এসেছে, আমার দেখা হয়নি, হয়তো আমি জাস্ট মানুর ভিডিওটা দেখেছি এবং লাইভটা দেখলাম। লাইভটা দেখে তো আমি অবাক হয়ে গেলাম যে এখনো অবধি লাইভে বসে দর্শক ঠকানো হচ্ছে, এখনো অবধি দর্শকদের মিথ্যে কথা বলা হচ্ছে, অথচ বলছে আমি কোনো নামই সিলেক্ট করিনি, তোমরাই বলো আমরা কি নাম রাখবো। কি অসাধারণ, কি নিয়ম না, কি সুন্দর বাচ্চা সিন্ধু ঘরের সন্তান জন্ম দিয়েছে, তাই না? কি সুন্দর নিয়ম পালন করছে, তাই না? দর্শকদের যে মিথ্যে কথা বলছে সে দর্শকের চোখে পড়ছে না, আর যে বলে দিয়েছে তখন স্বার্থে ঘালেই গেছে, তখন মনে হচ্ছে যে না বাবা এ তো সব তুলে ধরছে। এমন তো নয় ভেতরের খবর রিভিল করতে বসেছিল, না তো ভিডিও করছিল, তাদের ভিডিও দেখে যে কথাগুলো উঠে আসে সেই সত্যি কথাগুলো বলছিল, সত্যি কথাগুলো সামনে চলে এসেছে বলে ওই ধরনের একটা পোস্ট সে দিতে পেরেছে। তোমরাই বলো, বাচ্চার প্রতি কোনো সহানুভূতি, বাচ্চার মঙ্গল কামনা, বাচ্চার ভালো চাওয়া কোনো কিছু তাদের মধ্যে লক্ষ্য করতে পেরেছো? শুধুমাত্র উলুলুলু বাদ দিয়ে, মানে আদিক্ষেতা পানা বাদ দিয়ে বাচ্চার জন্য কিছু তোমরা লক্ষ্য করতে পেরেছো কি? আমি তো পারিনি। সরি। তার কারণ বাচ্চাটা যখন বাড়িতে ঢুকলো, বাড়িতে আসলো, এবং এখন যখন 6 দিন 7 দিন 8 দিন এরকম করে 12-13 দিন হতে চললো বাচ্চাটার, সেই বাচ্চাটাকে নিয়ে, এই নিউবর্ন বেবিকে নিয়ে প্রত্যেকটা মা বাবা ব্যতিব্যস্ত থাকবে। সেই মা বাবার ক্যামেরা করা তো দূরের কথা, ভিডিও করা তো দূরের কথা, মানে মোবাইলটা ফোন আসলে পরেও ধরা সম্ভব নয়, এরকম পরিস্থিতি নিউবর্ন বেবিদের নিয়ে হয়ে থাকে। যারা অরিজিনাল মা বাচ্চাকে, সন্তানকে একদম মানে কি বলবো, মানে আন্তরিকতার সহ ভালোবাসা দিয়ে যত্ন দিয়ে মানুষ করতে চায়, তাদের এরকমই হয়। কিন্তু আমরা কি দেখছি? জাস্ট কন্টেন্ট। ওই 12-13 দিনের বাচ্চাকে কোলে নিয়ে বসে সেখানে কন্ট্রোভার্সি করা হচ্ছে। 12-13 দিন হয়েছে মাত্র, বাচ্চাটার প্রসব হয়েছে, সেই প্রসবে প্রসূতি মা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে খোঁচা দিয়ে কমিউনিটি পোস্ট দিচ্ছে, আর সাথে অন্যান্য কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা ওই সুতপার এগেনস্ট রয়েছে তাদেরকে নিজের কাছে টানার চেষ্টা করছে, এবং একটা বড় কন্ট্রোভার্সি চাইছে। ওই সময় বাচ্চার প্রতি ধ্যান দেওয়াটা বিশাল জরুরি, খুব জরুরি। বাচ্চার প্রতি ধ্যান দেওয়া, বাচ্চাকে নিয়ে থাকা, ব্যস্ত থাকাটাই স্বাভাবিক। কিন্তু এই সময় দেখছি বাচ্চা তো দূরেই থাক,
বাচ্চা বাদ দিয়ে তার কন্ট্রোভার্সি করার দিকে বেশি মন উঠে এসেছে, বেশি মন বসছে কন্ট্রোভার্সির দিকে। হাসিও পায়, টাকা ইনকাম করতে হবে বলে ওই ছোট্ট বাচ্চাটার নামে মিথ্যে কথা। হ্যাঁ, টাকা ইনকাম করতে হবে বলে ওই ছোট নিজের বাচ্চা, ওটা কোথা থেকে নিয়ে আসা হয়নি। যেই সব কন্ট্রোভার্সি ক্রিয়েটর তোমাকে এখন বাহবা দিচ্ছে, তোমাকে নিয়ে ভালো ভালো কথা বলছে, তাদের সন্তান নয় ওটা তোমার সন্তান। ওটার মঙ্গল কামনা তোমার একমাত্র তোমার অধিকার। তাকে ভালো রাখা, তাকে সুস্থ রাখা, তাকে সব দিক থেকে বিপদ থেকে বাঁচানো, সব দিক থেকে এটা একমাত্র দায়িত্ব পড়ে বাবা মার উপরে। সেই বাবা মাই তার জীবনের প্রথম নিয়মটাকে ভঙ্গ করে রেখে দিয়েছে, তারপরেও দর্শকদের মিথ্যে কথা বলছে সেই বাচ্চাটা ষষ্ঠী নিয়ে, সেই ষষ্ঠী নিয়েও মিথ্যে কথা বলছে। এরপরে যখন বলতে আসবে, আবার যখন কেউ বা সুতপা ভিডিও করবে, তখন সুতপাকে নিয়ে আবার একটা পোস্ট হবে, এবং সেই পোস্ট দেখে আরও কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার তার তলা চেটে, তার পা চেটে ভিডিও করবে। এটাই তো ও চাচ্ছে, এটাই তো চাচ্ছিলে ও, এটাই চাচ্ছে ওর ভিডিওতে যদি ভিউজটা কম হয়ে যাচ্ছে, এখন কন্ট্রোভার্সি করতে হবে, কন্ট্রোভার্সি করে ইনকাম করতে হবে। এই যে কিছুক্ষণ আগে একটা ওই লাইভ হলো, লাইভের মধ্যে ও বললো, একজন বললো তুমি সোনা বানাচ্ছ না কেন, তুমি সোনা বানাতে পারো তো? তখন বললো সোনা বানানোর ইচ্ছা তো প্রত্যেকটা মানুষের থাকে, কিন্তু একটা বেবি হওয়া তো বিশাল বড় ব্যাপার, হয় এক সময় বানাবো, ঠিক এক সময় বানাবো। কারা জানি বলছিলে হাজবেন্ড একদম দেবতুল্য হয়েছে, কারা জানি বলছিলে ওই হাজবেন্ডের মতন হাজবেন্ড হয় না, ওই বাচ্চাটার বাবা যে পেয়েছে এরকম বাবা হয় না। বাবা হাজবেন্ড হওয়ার দায়িত্ব কোনোটাই কি পালন করছে? কোনোটাই পালন করছে? সর্বপ্রথম হাজবেন্ড হবে কি নিজের খরচাতে, নিজের টাকাতে তার ওয়াইফকে নিয়ে গিয়ে ভালো জায়গায় ট্রিটমেন্ট করিয়ে একটা সন্তান জন্ম দিয়ে বাচ্চা বাড়িতে নিয়ে আসবে। আমরা কি সেটা দেখতে পেয়েছি? যখন বইয়েরই টাকাতে বইয়েরই বাচ্চা হবে, মানে তার বাচ্চা হবে বইয়ের টাকাতেই, বউ ইনকাম করবে এবং সেই টাকাকে সাশ্রয় করে সেখান থেকে ভালো নার্সিংহোমে ভর্তি হয়ে সেখানে ডাক্তার দেখিয়ে সি সেকশন করে বাচ্চা যখন বাড়িতে নিয়ে আসবে, বইয়ের টাকাতেই বাড়িতে নিয়ে আসবে, তখন স্বামী দেবতুল্যই হবে। তখন স্বামীকে বইয়ের পা ধরেই থাকতে হবে। বইয়ের উপরে, ওয়াইফের উপরে, মুখের উপরে কোনো কথা বলার অধিকার কিন্তু হাজবেন্ডের থাকবে না, কারণ হাজবেন্ডের মেরুদণ্ড তার ওয়াইফের টাকাতে বিক্রি হয়ে গেছে। কারা জানি বলছিলে না দেবতুল্য মানুষ তখনই হয় যখন এই সব মানুষগুলো ওয়াইফের টাকাতে, নিজে ইনকাম করার ক্ষমতা নেই, ওয়াইফের টাকাতেই ওয়াইফের সব কিছু কাজকর্ম করে। মাছের তেলে মাছ ভাজা, ঠিক ওই টাইপের হয়ে গেছে, মাছের তেলে মাছ ভেজে এসেছে। আনন্দ ফুর্তি সবই করলাম, বউ ইনকাম করলো, বউয়ের টাকাতেই আমার সন্তান জন্ম হলো, এবং আমি কি করলাম? আমি একদম বিশাল মহান মানুষ হয়ে গেলাম। বাবা হয়েছো। মহান মানুষ তো তখন হতে যখন তুমি তোমার বউকে বলতে তোমার টাকা দিয়ে তুমি সোনাগুলো বানিয়ে নাও, তোমার যা ইচ্ছা তুমি তাই খরচা করো, তোমার 1 টাকাও আমার প্রয়োজন নেই, আমার টাকা দিয়ে তোমাকে ডাক্তার দেখাবো, বড় নার্সিংহোমে তোমাকে অ্যাডমিট করাবো, সেখান থেকে তোমার সি সেকশন করাবো, যাবতীয় খরচায় দায়িত্ব আমি নিয়েছি। তাহলে সে হাজবেন্ড, তাহলেই সে দেবতুল্য পতি, তবেই সে একটা বাবা। কিন্তু না, এখানে ওয়াইফের টাকাতে সব কিছু করাচ্ছে। ওয়াইফ চাইলেও সে ইনকাম করার এত ইনকাম করছে, চাইলেও একটা সোনার জিনিস বানাতে পারছে না। তাহলে ভাবো কাকে দেবতুল্য বলছো? তোমাদের হাজবেন্ড যদি তোমার টাকাতে চলতো, উঠতো, বসতো, খেতো না, যদি ইনকাম করার ইচ্ছেই চলে যেত, বা ইনকাম করতো নামকে বাঁচতে, যাতে মানুষ খারাপ না বলে, নামকে বাঁচতে ইনকাম করতো, কিন্তু আসল তোমার টাকা দিয়েই পুরো দুনিয়াটা চলতো, তোমার হাজবেন্ডও তোমাকে এরকম করেই তেল মাখিয়ে চলতো, এবং তুমিও তোমার হাজবেন্ডকে দেবতুল্যই বলতে। সত্যি সত্যি কি তুমি দেবতুল্য বলতে? ভেতরে গন্ডগোল লাগে, দর্শকদের সামনে বলতে দেবতুল্য আমার হাজবেন্ড। যাই হোক, এতটুকুই বলার ছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এদেরকে নিয়ে আর কি বলবো বলো, চলো টাটা।